ইরানের মিত্ররা পুতিন এখনো কিছু করছে না কেন? রাশিয়া ইরানের জন্য বীরের মতো ছুটে আসেনি, তবু এই দুই দেশ মিত্র। পশ্চিম বিরোধী এজেন্ডায় তারা ঐক্যবদ্ধ। রাশিয়ার কাছে ইরানকে দেওয়ার মতো তেমন কিছু নেই। রাশিয়া এখন খুবই সতর্ক। এই মুহূর্তে ইরানকে সামরিক সরঞ্জাম দিলে সেগুলো ইসরায়েল ধ্বংস করে দেবে। আর পুতিন হেরে যাওয়া দলের পক্ষে প্রকাশ্যে দাঁড়াতে পছন্দ করেন না। আসলে রাশিয়া চায় না ইরান পরমাণু শক্তিধর দেশ হোক। তারা আবার এটাও চায় না যে আমেরিকা সামরিক হামলা চালিয়ে ইরানকে আরও দুর্বল করে দিক। ইরান একের পর এক আঘাত সহ্য করছে, কিন্তু তার সবচেয়ে শক্তিশালী মিত্র রাশিয়া তেমন কিছুই করছে না। অল্প কিছুদিন আগেও মধ্যপ্রাচ্যে পশ্চিমা দুনিয়ার সবচেয়ে অপছন্দ শক্তি ইরানকে সমর্থন করা রাশিয়ার জন্য লাভজনক ছিল। ইউক্রেনে যুদ্ধ চালাতে গিয়ে ভ্লাদিমির পুতিন পশ্চিমের সঙ্গে সংঘাতকেই তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বানিয়েছেন। সেই পটভূমিতে ইরান ও এর অংশীদারদের দিকে ঝুঁকে রাশিয়ার লাভ হয়েছিল। তখন ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। এই ড্রোন তখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ক্ষমতার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। তারপর ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ হলো। এর জবাবে ইসরায়েল গাজার উপর নির্মম আক্রমণ শুরু করলো। সেই সময় ফিলিস্তিনপন্থী ও পশ্চিম বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে রাশিয়া বিশ্ব জনমতকে নিজেদের দিকে টানতে পেরেছিল। কিন্তু এই কৌশল খুব দ্রুতই রাশিয়ার জন্য কাটা হয়ে দাঁড়ালো। প্রথমে ইসরায়েল হামাস ও হিজবুল্লাহকে ধ্বংস করল। এরপর ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইরান সরাসরি ইসরায়েলকে আক্রমণ করল। কিন্তু ইরানের হামলায় খুব সামান্য ক্ষতি হলো। এতে বোঝা গেল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেমন শক্তিশালী নয়। ইসরায়েল পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিল। এমনকি ইরানের রাশিয়া নির্মিত S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো। হঠাৎ করে ইরানকে দুর্বল মনে হতে লাগলো। তখন রাশিয়ার সামনে দুটি পথ ছিল। তারা চাইলেই ইরানকে শক্তি যোগাতে পারত, আর তা না হলে মধ্যপ্রাচ্যের জটিলতা থেকে নিজেদেরকে দূরে থাকতে পারত। রাশিয়া যে তার মধ্যপ্রাচ্যের মিত্রদের পক্ষে সরাসরি হস্তক্ষেপ করবে না তা স্পষ্ট হয়ে যায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে, যখন সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আসাদ ছিলেন রাশিয়ার দীর্ঘদিনের মিত্র। ইরান ও রাশিয়া তখনও ইলেকট্রনিক যুদ্ধ বা স্যাটেলাইট উন্নয়নের মতো কিছু ক্ষেত্রে একসঙ্গে কাজ করছিল। এমনকি তারা ২০২৫ সালের জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তিও করে। কিন্তু রাশিয়া ইরানকে দরকারি সাহায্য দেয়নি, যেমন উন্নত যুদ্ধ বিমান বা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো থাকলে ইরান ইসরায়েলের আক্রমণ ঠেকাতে পারত, অন্তত ভালোভাবে প্রতিরোধ করতে পারত। আসলে রাশিয়া ইরানকে কতটা সমর্থন করবে তা আগেই ঠিক করে রেখেছিল। পুতিনের পশ্চিম বিরোধী মনোভাব ইরানকে গুরুত্বপূর্ণ মিত্র করেছে, কিন্তু পুতিনের আরও কিছু স্বার্থ আছে, যেমন ইসরায়েলের সঙ্গে পুরনো এবং জটিল সম্পর্ক। আবার তেলের দামের ক্ষেত্রে ওপেকের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন। তাই ইরানকে সামরিক সহায়তা দিতে গিয়ে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তার সম্পর্কের সীমারেখা পেরিয়ে যেতে চায়নি রাশিয়া। তাছাড়া রাশিয়া ইরানের জন্য নিজেকে সামরিক জটিলতায় ফেলতে রাজি নয়, বিশেষ করে যখন সে ইউক্রেন যুদ্ধেই পুরোপুরি ব্যস্ত। রাশিয়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে একসময় পরমাণু অস্ত্র বিস্তার ঠেকানোর কাজ করেছে। ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দিতে সে কখনো চায়নি। এই নিয়ে আমেরিকার হুঁশিয়ারিগুলো রাশিয়া গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা চায়নি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাক। রাশিয়া এটাও চায় না যে ইরান পারমাণবিক শক্তি হয়ে গিয়ে এমন এক মর্যাদা পাক যা মস্কোর প্রভাবকে কমিয়ে দিতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার কিছু লাভও হতে পারে। এই লড়াই প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার প্রচেষ্টা নষ্ট করে দিবে। এতে আমেরিকাকে দুর্বল মনে হবে। ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে না পারার আমেরিকান ব্যর্থতা স্পষ্ট হবে। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে তেলের দাম চড়া থাকবে। এতে রাশিয়ার অর্থনৈতিক চাপ কিছুটা কমবে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুনিয়ার দৃষ্টি ইউক্রেন থেকে সরে যাবে মধ্যপ্রাচ্যের দিকে। এতে ইরান রাশিয়াকে আর অস্ত্র পাঠাতে পারবে না। কিন্তু রাশিয়া এরই মধ্যে ইরানের নকশায় ড্রোন তৈরি করতে শিখে গেছে। তবু ইরানকে অপমানিত হতে দেখে রাশিয়ার নেতারা খুশি হবেন না। ইসরায়েল ইতিমধ্যেই ইরানের আকাশে মুক্তভাবে অভিযান চালানোর দাবি করেছে। রাশিয়া হয়তো উদ্বিগ্ন যে ইরানের দীর্ঘ যুদ্ধ হলে দক্ষিণ ককেশাস অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে, যেমন আর্মেনিয়া, আজারবাইজান বা জর্জিয়ায়। এই অঞ্চলে রাশিয়ার স্বার্থ আছে।
কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া সেদিকে তেমন মনোযোগ দিতে পারছে না। রাশিয়া চায় না অস্থিরতা গিয়ে ইরানের সরকার পতনের পথে ঠেলে দিক। ইরান যদি কোণঠাসা হয়ে যায় তাহলে হয়তো ক্ষেপে গিয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি ছেড়ে চলে আসবে বা সরাসরি বোমা তৈরির দিকে ছুটবে। তখন মস্কোর তেহরানকে নিয়ন্ত্রণের সীমা স্পষ্ট হয়ে যাবে। গত শনিবার পুতিন ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইরানের সঙ্গে সমঝোতায় যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন। এখন এই ইরান ইস্যু রাশিয়ার জন্য বিরল একটি সুযোগ। এই ইস্যুতে বড় শক্তি হিসেবে কূটনীতিতে ফিরে আসতে চায় পুতিন। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া আসলে কি নিয়ে কূটনীতিক খেলা খেলতে চায়? যে যাই বলুক, ইরানের পাশে তার মিত্র চীন, রাশিয়া কিংবা তুরস্ক আছে, শুধু নামে আছে। এটার প্রতিফলন আপনি দেখতে পারবেন না, কারণ এখানে কিছু রাজনৈতিক কৌশল জড়িত। লড়াই করতে হলে ইরানকে একাই করতে হবে। যদি ইসরায়েল আমেরিকা একত্রে ইরানকে হামলা করে, যদিও ইরানের সামর্থ্য নেই তাদের হামলাকে ঠেকানো কিংবা তাদেরকে পাল্টা ঠিক একই রকম হামলা করার, তবে আপনাকে এটুকু মানতেই হবে ইরানের এতটুকু সামর্থ্য আছে যে তারা আমেরিকা কিংবা ইসরায়েলের ব্যাপক রকমের ক্ষতি করে দিতে পারে। যেখানে সৌদি আরব, কাতার, কুয়েতের মতো মুসলিম দেশগুলো আছে, তাদের উচিত ইরানের পাশে দাঁড়ানো। তারা এটা না করে উল্টো আমেরিকা, ইসরায়েলের দালালি করছে। আর আপনি এটা ভেবে অবাক হবেন যে ইরানের পাশে অবস্থিত জর্ডান, যেটি মুসলিম ইতিহাসে সমৃদ্ধ, এই দেশটিও ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করতে দিচ্ছে। যদি জর্ডান ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দিত, তাহলে ইসরায়েল একটু হলেও চাপের মধ্যে থাকত। এর আগে মিশর, এটিও মুসলিম ইতিহাসের সমৃদ্ধ দেশ হলেও ইসরায়েলকে ফিলিস্তিনিদের উপর হামলার বৈধতা দিয়েছিল এবং ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল। যেখানে ঘরের মধ্যে শত্রু, সেখানে আদৌ কি যুদ্ধে জেতা যায়? যদি জিততেই হয় তবে আগে ঘরের শত্রুকে শেষ করতে হবে, কারণ বাইরের শত্রু শক্তিশালী হলেও যদি ঘরের শত্রু দুর্বল হয় তবে ঘরের শত্রুই বেশি মারাত্মক। এখন দেখার বিষয় ইরান কতক্ষণ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। সবার চোখ এখন মধ্যপ্রাচ্যে।